আজকে আমরা কথা বলবো তানভীর রাসেলের সঙ্গে। তানভীর রাসেল এই সময়ের খুব ভালো অনুবাদ করছেন। এই সময়ের অনুবাদ করছেন না, অনুবাদ করছেন এই সময়ের সাহিত্যের। বিশেষ করে আমরা বলবো যে তার দুইটি বইয়ের কথা। একটা হচ্ছে বেন ওক্রির আফ্রিকার শোকগাথা। বেন ওক্রি আফ্রিকান ব্রিটিশ কবি এবং কথাসাহিত্যিক। তার একটি বই আফ্রিকার শোকগাথা, এটি বেরিয়েছিল। মূলত কথা সাহিত্যিক। কবি ও কথাসাহিত্যিক দুটোই বলা যায় হ্যাঁ, হ্যাঁ, তাকে। হ্যাঁ। কিন্তু ওনার যে এটা আর কি, ওনার যে স্ফুরণটা ওই কথা সাহিত্যিক বেশি। কথাসাহিত্যে স্ফুরণ বেশি। বাট তো এটার অনুবাদ বেরিয়েছিল 2024-এ। আর আরেকটা অনুবাদ, সেটা হচ্ছে শোকের দিনলিপি, রোলা বার্থের একটা জার্নাল। ফরাসি তাত্ত্বিক, সাহিত্য সমালোচক রলা বার্থের একটা জার্নাল, শোকের দিনলিপি। এই জার্নালটি মৃত্যুর আগে 3 বছর ধরে তিনি লিখেছিলেন। সেই জার্নালটিরই অনুবাদ করেছেন তানভীর রাসেল। তো তানভীর রাসেলের এই দুইটি বই প্রকাশিত হয়েছে এরই মধ্যে। তিনি অন্যান্য কাজও করছেন, মূলত তিনি কবিতাও লেখেন। আর এর বাইরে খুব অনুবাদের ক্ষেত্রে খুবই চুজি আমরা যেটাকে বলি, খুব বাছাই করে তিনি অনুবাদ করেন। যে প্রথমেই তানভীরের কাছে জানতে চাইবো যে এই শোকের দিনলিপি বা তার আগে বেন ওক্রির যে অনুবাদটা আপনি করলেন, এই অনুবাদের মধ্য দিয়ে আপনার আসলে উপলব্ধি কি, যে অনুবাদ সাহিত্য মানে কিভাবে ডিল করতে হয়, কিভাবে অনুবাদটা করতে গিয়ে আপনার অবস্ট্রাকলগুলো বাধাগুলো কোথায় হয়েছে, সমস্যা যেগুলো হয়েছে সেগুলো কিভাবে ওভারকাম করেছেন। আমরা বিশেষ করে জানি যে শোকের দিনলিপিতে অনেক টার্মিনোলজি আছে, রাইট। অনেক টিকা দিতে হয়েছে আপনাকে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে মোকাবেলা করেছেন? আচ্ছা, আমি কি সুখের দিনলিপি দিয়ে শুরু করবো নাকি যে কোনোটা থেকে যেটা? আপনি শুরু করতে। আচ্ছা, আমি তাহলে ওটা দিয়ে শুরু করি। বেনক্রি যেটা বলি ওইটা নিয়ে বলতে গেলে আমি একটু পিছনে যেতে চাচ্ছি। নিশ্চয়ই, সেটা হলো যে আমি তখন মেইনলি মামিসিং থাকি। মামিসিং মানে পড়াশোনা করার সূত্রে একদম শেষের দিকে, তখন পড়াশোনা আমার শেষ 2008-এ, 8-এর শুরু অথবা 7-এর শেষ দিকে হবে, ডিসেম্বর নভেম্বরের দিকে হবে। ওই সময় ওইখানে বীক্ষণ নামে একটা মানে অনেকদিন ধরেই চলে একটা মানে একটা সাহিত্য সাহিত্য পাঠের সংগ্রহ আসর, এটা করেছেন। বোধহয় অনেক দিন যাবতই চলে। তখনই ফার্স্ট আমার ওইদিকে যাওয়া। তো এখানে যাওয়ার পরে নিহার লিখন নামে একজন কবি, ইদানিং ওর সাথে আমার দেখা হয়। ও তখন একটা প্ল্যান করতেছিল যে একটা উৎপত নামে সে একটা লিটল মেক জাতীয় কিছু একটা করবে। তো সেটার জন্য সে আমাকে তখন বললো যে এই মানে, তো সেক্ষেত্রে আর জাস্ট এর কিছুদিন আগে আমি কেবল বেনুক্রির তার যে মানে সবচেয়ে প্রমিনেন্ট যে বইটা মানে ফ্যামিস রোড, হ্যাঁ মানে যে বইটার জন্য, উপন্যাস হ্যাঁ যেটা। উপন্যাস, যেটা এটা খুব বেশ বড় আকারের উপন্যাস। যদিও এটার একটা ট্রিলজি আছে, বাট এটাও আপনি একদমই আলাদাভাবে উপন্যাস হিসেবে আলাদাভাবে পড়া যায় আর কি। এটা এটা আমি অলরেডি তখন 2007 সালে আমি এটা পড়ে ফেলছি। আর সম্ভবত বেনুকৃত বোধ হয় 91 সালে বোধ হয় পেয়েছিলেন বুকার বুকার পেয়েছেন। এই বইটার জন্য। তখন পর্যন্ত হয়তো এখন পর্যন্ত বুকার প্রাইজের ইতিহাসে সবচেয়ে কম বয়সে বুকার পাওয়া কথা সাহিত্যিক বেনুক্রি। উনি সম্ভবত 32 বছর বয়সে বুকার পেয়েছিলেন। আমরা জানি যে নাইজেরিয়ান একজন বিখ্যাত রাইটার চিনোয়া আচেবে সম্ভবত পেয়েছে 2007 সালে, বাট উনি তারও অনেক আগে পেয়েছেন। আর বেনুক্রি মূলত সেকেন্ড জেনারেশন বলা যেতে পারে, সেকেন্ড জেনারেশন সাহিত্যিক আর কি, নাইজেরিয়া কিংবা তথা আফ্রিকার ক্ষেত্রে। তো ওইটা আমি পড়লাম, মানে ফেমিস রুট যে বইটা, ওইটা পড়ে আমি একটু মোহিত হইলাম। যেমন আফ্রিকান খুব ওদের যে সমস্ত মানে কি বলা যেতে পারে মিথ, এই সমস্ত ইস্যুসগুলো আছে, মিথ, লোকসাহিত্য এগুলো আছে, এবং আফ্রিকান অন্য যে সমস্ত হিস্ট্রি যেগুলো আছে এগুলোর সাথে মানে ওনার যে গল্পের যে প্লটটা সবকিছু মিলিয়ে, এবং ওনার বলার ভঙ্গিটা আমার কাছে প্রথমে মনে হচ্ছে পয়েটিক। আর আমি যেহেতু নিজে একসময় ছড়া লিখতাম, পরবর্তীতে কবিতা লেখার এক ধরনের আগ্রহ জাগে এবং লেখার চেষ্টা করছি পরবর্তীতে। তো স্বাভাবিকভাবে আমার পয়েটিক প্রোজের প্রতি এক ধরনের মানে পছন্দ আছেই আমার। শেষে আমি খুব মুগ্ধ হয়ে যাই, এবং মোটামুটি বেশ বড় বই, প্রায় 350 পেজের উপরে বই আমি পড়ে ফেলি। এবং যদিও ওই বইটাকে পরবর্তীতে বিভিন্ন সময় যখন অনলাইন হইলো, পরে আমরা জানতে পারলাম, আমি ওই বিষয়টা তখন বুঝতে পেরেছিলাম যে
ওনার বেনুকৃকে কিন্তু ওই বইটার জন্য কিংবা তার অন্যান্য পরপর যে সমস্ত কথা সাহিত্যের গল্প ছোট গল্প আছে সেটার প্রেক্ষিতে তাকে কিন্তু এক ধরনের বলা হয় যে তাকে আফ্রিকান মার্কেজ বলা হয়। তো ওই যে ম্যাজিক রিয়েলিজমের যে ইস্যুসগুলা এগুলা এই বইয়ের বিভিন্ন জায়গাতেই আছে। তো আলটিমেটলি বেনুকৃ সম্পর্কে আমার এক ধরনের চেনা হয়ে যায়, পাশাপাশি ইমপ্রেশনও তৈরি হয়ে যায়। পরে যখন সাথে যখন বলে তখন আমি ভাবলাম যে কি করা যায়। তখন আমি খুঁজতে যাই, দেখি যে সে কবিতাও লিখছে এবং সেটা তার বুকার যে বছর পাইছে তার পরের বছরই, এবং এই কবিতাগুলা পরের বছর বইটা প্রকাশিত হয়েছে। এবং উনি তো মানে আমি যেটা আগেও বলছি আপনাকে, আপনি জানেন যে অ্যাকচুয়ালি উনি কথা সাহিত্যেই প্রমিনেন্ট সারা পৃথিবী থেকে। কথা সাহিত্য এবং তার কিছু ফিকশন আছে, কিছু নন ফিকশন আছে, সেগুলোতে খুবই দারুণ উনি মানে অ্যাফোরিস্টিক স্টাইলে বেশ কিছু কথাবার্তা বলেন, খুব ইন্টারেস্টিং। তো আমি ভাবলাম যে এই ভদ্রলোক কবিতার বইটা লিখলো, তো আমি কিছু কবিতা পেয়ে যাই, প্রায় 7-8টা কবিতা তখন পেয়ে যাই অনলাইন থেকে। তো ওই আমি 5-7টা কবিতা তখন আমি অনুবাদ করে ফেলি। বইটার নাম ছিল অ্যান আফ্রিকান এলিজি। তো নাম কবিতা সহ আরো বেশ কিছু কবিতা অনুবাদ করি। তো আফ্রিকান কবিতা যেরকম হয় আর কি, যে আমরা ধরেন যে ধরনের অল্প কথায় কিংবা ঘুর ভাষ্যের মাধ্যমে এই অনেক কিছু বোঝানোর যে বিষয়টা থাকে, কিংবা এই ধরনের আফ্রিকান কবিতাটা অনেকটাই মানে উচ্চকিত এবং কিছুটা মানে বিবৃতি ধর্মী বলা যায়। তো তো সেই হিসেবে মানে আমাদের যে এই অঞ্চলের যে আমাদের অভ্যস্ত পাঠরুচির সাথে এটা খুব বেশি যাবে না, কিন্তু ভালো যে না করি করে ফেলে। কিন্তু নিহার দেয়, দেখা গেল যে তার কাগজের সাইজের কারণে সবগুলো কবিতা ছাপতে পারে নাই। তো বেনুকৃর চ্যাপ্টারটা তখনই শেষ। পরবর্তীতে আমি অন্য অনেকের কবিতা অনুবাদ করি। লুইস ব্লিগের কবিতা অনুবাদ করি, উনি পরে 20 সালে নোবেল পান। মার্কস টেন্ডের কবিতা তখন অনুবাদ করি, এবং দিমিত্রিস কানিওতিস গ্রিসের একজন কবি, ওনার কবিতা করি। এরকম অনেকগুলো জাস্ট আপন মনে তখন করতে থাকি, যেগুলো নিজের ভালো লাগতেছিল সেগুলোই করতেছিলাম। তারপরে 17 সালে যখন ঢাকা লিড ফেস্টে বেনুকৃ আসলেন প্রথমবার, ওইবার এও আসছিলেন, আদুনিসও আসছিলেন, তখন আমি গেলাম। আমি অন্য একটা ভাবেই গেলাম। আই ওয়াজ নট ইনভাইট অ্যাকচুয়ালি, আমাকে দাওয়াত করা হয়, দাওয়াত করার কারণও নাই, আমি মানে পরিচিত কেউ না অ্যাকচুয়ালি। তো আমি আমার মতো করেই গেলাম অন্য একটা সূত্র ধরে, এক বড় ভাইয়ের মাধ্যমে। তো ওনাকে আমি পুকুর পরে পেয়ে গেলাম, তাকে বললাম যে তোমার বইটা আমি তো পড়েছি 2007 সালে। সে খুব খুশি হলো, বেশ ভারী গলা, তার ফিজিক খুব সুন্দর। তারপরে বললাম যে আমি তো কিছু তোমার কবিতাও অনুবাদ করেছি। তো ওই যে তখন আমি যে কবিতাগুলো অনুবাদ করেছিলাম সেটা তখন আমি ওই সময়গুলোতে আমার ফেসবুকে আবার আপলোড করি। এইটা আবার আমার এক মানে কূটনৈতিক বন্ধু, যে তখন মানে লন্ডনে ছিলেন আর কি, লন্ডন হাই কমিশনে ছিলেন, বাংলাদেশ হাই কমিশনে, ও এটা দেখতে পেয়ে সে কিছুদিন পরে সে দেশে আসে, টোটাল বইটাই নিয়ে আসে। তারপর দেখি যে মাত্র 29টা কবিতা। আরেকটু স্টাডি করে জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি নাইজেরিয়াতে যখন মানে কি বলে উপনিবেশবাদী যে সমস্ত শাসকরা ছিল তারা যখন চলে যাওয়ার পরে নাইজেরিয়ার ভিতরে তারা যখন নিজেরা নিজেদের সরকার গঠন করে, সেটাও টিকে না। এটা নিয়ে এক ধরনের কি বলা যেতে পারে যে সিভিল ওয়ারের মতো একটা হয়, এবং দুইটা ভাগও হয়ে যায়, সিভিল ওয়ারও হয়ে যায়। এটাকে বিয়াফ্রা ওয়ার বলে, কেউ বলে বায়াফ্রা ওয়ার। এবং এই বায়াফ্রা ওয়ারের সময়টাতে বেনুকৃ অ্যাকচুয়ালি কিশোর উত্তীর্ণ একজন মানুষ ছিলেন। তো সে এই কিশোর মনে তার ওই যে ওয়ার্ডটা, যে সিভিল ওয়ার্ডটা, তাকে যেভাবে মানে তার ভিতরে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি করছিল, সেইগুলা পাশাপাশি সেগুলো কিন্তু যেমন চিনুয়া আচেবের লেখা। হ্যাঁ, এটা মানে বিশেষ করে ফার্স্ট জেনারেশন আছে, সেকেন্ড জেনারেশনে ওই বিষয়গুলো রয়ে গেছে। আর উনি যেহেতু পোস্টকলোনিয়াল ধারার সেকেন্ড জেনারেশনের রাইটার, এই বিষয়গুলো তখন এখানে আছে। দেখলাম যে না, একেবারে এই যে আফ্রিকান কবিতা যেরকম একটু উচ্চকিত, খুব বেশি নেগেটিভ, এর মাঝেও অনেক কিছু মিথ, আফ্রিকান বিভিন্ন ইস্যুসগুলো, পলিটিক্যাল ব্যাপারগুলা, এগুলো একভাবে উনি ডিল করার চেষ্টা করছেন। আমার ভালোই লাগছে, এবং কবিতাগুলো বেশ সহজও, তো সেভাবে করে ফেললাম আর কি বইটা পাওয়ার পরে। তো করে এইভাবে ফেলে রাখলাম। আমরা যে জায়গাটায় ছিলাম আসলে, যে এই অনুবাদগুলো করতে গিয়ে স্টাইলগত বা সমস্যা, যেটা শব্দকে রূপান্তর করা, ভাবকে রূপান্তর করতে গিয়ে বাংলায় যে কি সমস্যা মোকাবেলা করেছেন এবং কিভাবে মোকাবেলা করেছেন। সমস্যা তো আছেই, যেমন আমাদের এখানে যে জিনিসটা হয় যে কালচারাল অনুবাদের ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু শর্ত থাকে, যে আমরা ওই অঞ্চলের কোনো একটা কালচারাল মোটিভ, এটা কি আমরা হুবহু ওইটার মতোই রাখবো, নাকি আমাদের ওইটার সাথে সিমিলার কি আসে আমাদের সাথে ওইটা দিয়ে মার্চ করবো। আর
আর এটা যে পরে আমি ভাবলাম যে এটা যেহেতু এক ধরনের ডকুমেন্টেশনের মতো ব্যাপার আর ওই সময়টাকে ধরার ব্যাপার, ফলে আমি আমাদের সাথে মার্চ করতে যাই নাই, বাট ওইটা যেভাবে আছে সেটাই দিয়েছি, যেখানে যেখানে প্রয়োজন মনে করছি আমি টিকা দিয়েছি। এইভাবে আমি বিষয়টা করছি। তারপরে যে সমস্যা যেটা আছে ভাষাগত, আসলে অনুবাদ তো যেটা হয় কি, মানে অনুবাদ তো আসলে আপনার কেউ করতেই পারে, কেউ করতে পারে না আসলে, মানে অ্যাবসলিউট অনুবাদ বলতে কিছু নাই। যদিও সাহিত্যের ইতিহাস বলি, যে কোনো জ্ঞানের ইতিহাস ও অনুবাদের ইতিহাস, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমরা এখন এই পরের বইটা সম্পর্কে জানবো, বিশেষ করে যে শোকের দিনলিপি, শোকের দিনলিপি, যে বইটা আমরা মানে দেখলাম যে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, এবং এই বইটার আমরা দেখছি যে রেসপন্সও ভালো, বেশ ভালো রেসপন্স। তো সেই জায়গা থেকে আমরা বিশেষ করে বলবো যে আপনি যখন কবিতাগুলো অনুবাদ করেছেন, কবি হিসেবে আপনার একটা অভ্যস্ততা আছে, কবিতা কিভাবে অনুবাদ করতে হয় বা কবিতা আমিও করেছি। আমি যেমন আগে আমি আমার ওই যে নভেলা টাইপের ছোট গল্প এগুলো আমি মানে কবিতার বইটা হয়তো আপনার জন্য সহজ ছিল অনুবাদ। হ্যাঁ, কবিতাটা সহজ ছিল, তো সেই জায়গা থেকে বলছি। তো এখন শোকের দিনলিপি যখন করলেন রোলা বার্তেরটা, এটা তো একটা মোটামুটি এই বইটাতে তাত্ত্বিক, এটা কোজি তাত্ত্বিক বলা যেতে পারে, অ্যাবসলিউট তাত্ত্বিক না হলেও আরো কিছু ব্যাপার আছে, যেমন প্রতীক সংকেতের ব্যবহার আছে, যেমন কারো নাম বলতে কি এম বলা, কোনো টার্মিনোলজি অর্ধেক বলা, অর্ধেক না বলা, এমনকি অনেক বাক্য আছে যে বাক্যগুলো অনেক সময় শেষ হচ্ছে না। হ্যাঁ, তো সেই রকমের জায়গা থেকে এইটার যে মানে অনুবাদের যে প্রবলেমগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেটা কি কিভাবে মোকাবেলা করবেন? এইটার ক্ষেত্রে দেখেন, মানে আমি যখন মেইনলি আমি রোলা সম্পর্কে আমি তার সাথে পরিচিত হই, সেটা 10-11-12 সালের দিকে। তার কিছু কিছু ওই যে বই লেখার সাথে মেনলি, তো সব পুরা বই আকারে না, বিভিন্ন প্রবন্ধ যেগুলো সে লিখছিল, তাত্ত্বিক প্রবন্ধ, এগুলোর সাথে পরিচিত হই এবং সেভাবে পড়া ছিল। আর নর্মালি যেটা হয় কি, আসলে আমরা তো তখন মানে একদম মানে কোর তাত্ত্বিক বইগুলো পড়ার চেয়ে তার যে এর বাইরেও কিন্তু সে এক ধরনের মানে রাইটিং তার ছিল, এবং রুলার ব্যাপারে ইন্টারেস্টিং মানে জায়গাটা এটাই, মানে তাকে আমার ভালো লাগার কিছু জায়গা আছে। এবং উনি কিন্তু কোনো এক জায়গাতেই সবসময় স্থির থাকেননি, মানে ওনার ভিতরে যে এক ধরনের লিবার্টি নিজে নেওয়া এবং লিবার্টিটাকে নিজে এনজয় করা, এই ব্যাপারটা তার মধ্যে ছিল। তো উনি এক সময় মানে পুরোপুরি ছিলেন স্ট্রাকচারালিস্ট, তারপরে সেই উনি আবার মানে পোস্ট-স্ট্রাকচারালিস্ট হয়ে গেলেন, এটা নিয়ে বেশ বড় ধরনের কাজটাজও করলেন। তো আবার দেখা গেল যে একদম তাত্ত্বিক রচনার বাইরে এসে উনি যখন লাভার্স ডিসকোর্স লিখতেছেন, মানে প্রণয় ভাষ্য লিখতেছেন, এখানে আবার অন্যরকম, মানে অ্যাবসলিউট তাত্ত্বিক ব্যাপার না, বাট এক ধরনের তাত্ত্বিক যে ইয়াটা, এটা কি বলা যায়, তাত্ত্বিক যে স্টাচটা এটা আছে, কিন্তু অ্যাবসলিউট তাত্ত্বিক না। আবার উনি যখন তার ওই যে প্রিজন অফ দ্য টেক্সট লিখতেছেন, ওইখানে কিন্তু অনেক পয়েটিক সে, এই বিষয়গুলো তার আছে। তো এই যে জিনিসগুলো আমাকে ভালো লাগছে, যে উনি মানে রিজিট না কোনো জায়গাতে। উনি একটা সাক্ষাৎকারে বলছেন ওইরকম, যতদূর আমার মনে সাক্ষাৎকারটা এরকম ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়গুলোতে উনি ছোট ছিলেন, ছোট না বেশ বড়ই ছিলেন, উনি একটা লাইসিতে পড়াশোনা করাতেন, ল্যাটিন ভাষা পড়াইতেন আর কি। তো এইটা বলতে যে একবার বলছিলেন যে তাত্ত্বিক রচনার বাইরে একসময় আমি এক ধরনের পরাতাত্ত্বিক রাইটিং এর দিকে ঝুঁকে পড়ি। এর উদ্দেশ্য ছিল আমি এর মাধ্যমে এক ধরনের মানে কি বলা যায়, সহজগম্য রাইটার হয়ে ওঠার একটা তার একটা ধারণা ছিল। মানে রাইটার বলতে সে কোন ধরনের যে একদম মানে, আমরা তো জানি যে এই বইটা আসলে মাতৃবিয়োগের পরে লেখা, বিশেষ করে, এবং তার সকল অনুভূতি ওই জায়গাটাতে আসতেছি, তার মাকে কেন্দ্র করে, ওই শোকটাকে কেন্দ্র করে আমি ওই জায়গাতেই আসতেছি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে তার লাভার ডিসকোর্সটা আগে করা, কারণ ওইটা আমি 2 বার পড়েছি অলরেডি। কিন্তু তারপরে এই বইটার সাথে যখন আমার যোগাযোগ হয়, তখন এটা আমি পড়ি, সিরিয়াসলি পড়ি। পড়ার পরে কিছু কিছু বিষয় আমি যে জিনিসটা দেখতে পাই, আপনি যে জিনিসটা বললেন যে অনুবাদের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো ছিল, এবং বইয়ে বেশ কিছু টিকা ছিল, এবং সেই টিকাগুলোর মধ্যে এমন কিছু ইনফরমেশন ছিল, সেটারও যদি টিকা না দেওয়া হয় তাহলে পাঠককে বেশ কষ্ট করতে হবে। তো ওইটা একটা বিষয় ছিল, সেই জায়গাটা আমার একটু ডিল করতে হয়েছে। আর যে জিনিসটা বললাম যে এই বইটা করার ক্ষেত্রে, এইটা আসলে একদমই তার অন্য সকল বই থেকে একদমই আলাদা। লাভার ডিসকোর্স বলেন কিংবা প্রিজন অফ দ্য টেক্সট বলেন, ওইগুলোতে তাত্ত্বিক ছোঁয়া আছে, বাট এটাতে সে অর্থে নাই। কিন্তু ওই যে যেহেতু তাত্ত্বিক, কিছু না কিছু টাচ তো তার থাকবেই, এবং তার ওই যে প্র্যাকটিসের যে মধ্য দিয়ে যে সমস্ত এগুলো সে অর্জন তার ভিতরে রয়ে গেছে, সেগুলো টাচ থাকবে, সেগুলো আছে। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, এই ভদ্রলোক
সারা জীবন এত কাট কাট কথাবার্তা লিখছেন, বাট ওনার মায়ের মৃত্যুর জাস্ট 3 বছরের মধ্যেই উনি মারা গেলেন। এটা একটা বিষয় আছে, উনি সারা জীবন অবহেলিত ছিলেন। মায়ে ছিল তার মানে শেষ আশ্রয়, কিংবা একদমই যদি বলি যে শেষ বয়সের সময়টাও মায়ের সাথে কাটিয়েছে। তো মায়ের মৃত্যু আসলে তাকে একদমই শেষ করে করেছিল আর কি, সে একদমই মানে অসহায় করে দিচ্ছিল। তো আমি ভাবলাম যে এইরকম সবকিছু জানা শোনা একজন মানুষ, তাত্ত্বিক, দার্শনিক, কিংবা যেভাবেই বলি, কারণ রুলাকে আসলে কোনো একটা ফ্রেমে ওইভাবে ফেলা যায় না। এটা মতো রুলার নিজেও কখনো চান নাই ফেলা যায় না। এবং এটা নিয়ে প্রসঙ্গত একটা জিনিস আমি বলি, একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে এরিক বার্ন নামের একজন ভদ্রলোক আছেন, কানাডিয়ান সাইকোলজিস্ট, পরবর্তীতে আমেরিকায় সেটেলড হয়েছিলেন তিনি। তার একটা বিখ্যাত তত্ত্ব আছে, সেটা হলো টিএ মানে হচ্ছে ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস। উনি মানুষের যে সাইকোলজি সেটা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে মানুষের হলো আমরা যে প্রতিনিয়ত ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, আমরা যে সামাজিক এবং ব্যক্তিগত যোগাযোগ করি একজন আরেকজনের সঙ্গে, সেই যোগাযোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 3টা ইগো কাজ করে। একটা হচ্ছে প্যারেন্ট ইগো, একটা হচ্ছে অ্যাডাল্ট ইগো, আর একটা হচ্ছে চাইল্ড ইগো। তো এই 3টা ইগোই মানুষের মধ্যে থাকে প্রবলভাবে। এখন রোলা বার্থের মধ্যেও তো আসলে এই 3টা ইগোই ছিল। হয়তো দেখা গেছে যে ওনার যে চাইল্ড ইগো সেটা হলো মানে যখন তিনি দার্শনিক তখন হয়তো সেখানে প্রভাবশালী হচ্ছে তার অ্যাডাল্ট ইগো, কিন্তু যখন উনি মানে মায়ের স্নেহের সন্তান তখন আসলে তার চাইল্ড ইগো অনেক প্রবল। এবং আমার মনে হয় যে তার যে মৃত্যুর সময়টা, শেষ সময়টা, সেই সময়টাতে হয়তো তার চাইল্ড ইগোটাই আসলে তাকে ডমিনেট করা, যেটা নিয়ন্ত্রণ করেছে, এরকম একটা অবস্থা হয়েছে। এই বইটাতে কি সেরকম ছাপ আছে? এটা ঠিক সেভাবে আমার কাছে মনে হয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে নাই, কারণ এই বইটা তো উনি আসলে প্রকাশ করেন নাই। কারণ উনি যখন তার মায়ের মৃত্যুর পরে যে উনি লেখাপড়া বাদ দিয়ে শুধু সুখের দিনলিপি লিখছেন, ব্যাপারটা ওরকম না। কারণ তারপরে ওনার বেশ ইম্পর্টেন্ট একটা বই আছে, আপনারা হয়তো যারা জানেন যে ক্যামেরা লুসিডা, ওইটা মানে ফটোগ্রাফি বিষয়ক তাত্ত্বিক বেশ আলোচনা। যদিও পরে আমরা জানতে পারবো যে সুখের দিনলিপি যেটা করছিলেন, এটা এক ধরনের ফটোগ্রাফি বিষয়ে যে ক্যামেরা লুসিডা বইটা, এটা একটা আউটলাইন হিসেবে এটা কিন্তু কাজ করছে। কারণ অনেক নোট যেগুলো ছিল সেগুলো পরে উনি ওই জায়গাতে করছেন। তার মানে আমি বলতেছি যে সে যে উনি এইটাই লিখছে তা না, এই সময়ের ভিতরে সে আরো তার অন্য কাজগুলো সে কিন্তু করে গেছে। ফলে হ্যাঁ, ওইগুলো তো ছিলই। ফলে আমার যেটা মনে হচ্ছে ওনার ভিতরে এই যে যেটা মানে কি বলে যে বিষণ্ণতা, কিংবা ওই যে তার কাট রূপের বাইরে যে একটু কোমল হৃদয়, এটা তো সব সময় ছিল, কিন্তু সেটা হয়তো তিনি প্রকাশ করেননি। এটা এই জায়গাটাতে আমার আবার কিছুটা এমনও হয় ওনাকে কিছুটা স্ববিরোধীও মনে হয়। যেমন ধরেন যে উনি এই ধরনের লেখাও লিখতেছেন, পাশাপাশি এটাও করতেছেন, বাট এটা উনি সামনে আনতেছেন না, প্রকাশ করতেছেন না। আবার এই জায়গাতে আবার ওনাকে অন্য জায়গাতে মানে মাপ করে দেওয়া এই অর্থে যে উনি তো আসলে জানতেন না যে উনি কবে মারা যাবেন। উনি তো নিজে মৃত্যুর আগ পর্যন্ত এটা ক্রমাগত লিখছিলেন। এটা নিয়ে একটা বিরোধের জায়গাও ছিল, আমরা যতটুকু জানি যে এটা নিয়ে বিরোধের জায়গাটা হচ্ছে যে এই বইটাতে অনেক ব্যক্তিগত তথ্য থাকার কারণে এই বইটা আসলে জীবদ্দশায় তিনি নিজে প্রকাশ করবেন কিনা, যদিও আংশিক অল্প কিছু প্রকাশিত হয়েছিল একটা জার্নালে, কিন্তু তিনি প্রকাশ করবেন কিনা, তেলকেলে একটা মার্ক্সবাদী একটা পত্রিকা সম্ভবত, তো সেটা উনি প্রকাশ করবেন কিনা এটা নিয়ে নিজের যেমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, পরবর্তীতে যারা তার পরিবারের লোকজন অর্থাৎ যারা কপিরাইট হোল্ডার তাদের মধ্যেও কিন্তু দ্বিধা ছিল। যে কারণে রোলা বার্থ মারা যাওয়ার অনেক পরে 2009 সালে, 3 দশক পরে 9 সালে বের হয়। তো আমরা কথাবার্তার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনার কাছ থেকে জানবো যে সামনের পরিকল্পনাগুলো কি আপনার, অনুবাদ নিয়ে, কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে? কবিতা নিয়ে আমার এক ধরনের দুঃখ আছে, কারণ আসলে যেটা হয়েছে কি আমি তো আসলে অনেক লেট কামার। তবে ওই যে বললাম ছড়া লিখতাম, আর মেইন স্ট্রিম পোয়েট্রি বলেন বাংলাদেশের এগুলো আমি অনেক পরে এঙ্গেজড হওয়া আসলে। ইভেন হয়তো অনেকে বিষয়টা মানে এনগেজড হওয়া বলতে কি শুনে হাসবে, মানে দলের কথা আমি বলতেছি না। আমার সাহিত্য পাঠ অনেকটাই ছিল যে মানে পত্রিকা নির্ভর, সাহিত্যের যে মানে এখনকার যে ট্রেন্ড ধারা সেইটার মধ্যে আসা, সেইটা না, কিন্তু
সেই ধরনের লেখালেখি যে বিষয়টা এগুলো একদম জানতাম, কারণ পত্রিকার সাহিত্য পাতাগুলো আমি রেগুলার পড়তাম। কিন্তু এর বাইরে যে লিটল ম্যাক কেন্দ্রিক যে একটা একটা আন্দোলন আছে, সেই লিটল ম্যাকের ধারণার সাথে আমি অনেক পরে আসছি। 2008-এ আমি ফার্স্ট বোধহয় লিটল ম্যাক কিনি ময়মনসিংহ সংকলন থেকে। তো এইভাবে আমার মানে ওই কন্টেম্পোরারি পোয়েটদের সাথে মানে মেইন স্ট্রিম পোয়েট যদি বলি আমি, এদের সাথে আমার এইভাবে একটা মানে সরাসরি যোগাযোগ তখন শুরু হয়। হ্যাঁ, তখন আমি কিছু কবিতা লেখা শুরু করছি, লিখছিও বেশ কিছু। তারপরে কিছু মানে টেকনিক্যাল কারণে কবিতা আমার বইটা আমি এখনো করতে পারি নাই, নানা কারণে। কিছু প্রবলেম আছে আমার টেকনিক্যাল, এটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো আমার পাণ্ডুলিপি রেডি করা আগে আমি 15 সালে আমার পাণ্ডুলিপি রেডি করা, মানে তখন। এখন বসলে হয়তো বা ক্রিয়েটিভ রাইটিংস যেগুলো আছে, নিজের লেখা যেগুলো আছে, সেগুলো প্রকাশে কিছুটা হয়তো টেকনিক্যাল প্রবলেম আছে আমার, আমরা মেনে নিলাম। কিন্তু সেক্ষেত্রে আপনার যে অনুবাদ বা অন্যান্য ধরনের লেখা যেগুলো, এগুলোর ক্ষেত্রে এক ধরনের পরিকল্পনাগুলো আমার আসলে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। আমার ক্ষেত্রে যেটা হয় কি যে মানে নিজের ভালো লাগাটাকে আমি বেশি গুরুত্ব দিই। আমি ভালো লাগা থেকে আপনি কি নিয়ে কাজ করছেন সেটাই কাজ এই মুহূর্তে আমি আসলে পড়তেছি মেইনলি, কারণ আমি রুলাবার্তের এই যে মর্নিং ডায়েরি মর্নিং ডায়েরিটা করতে যাই, যেহেতু এখানে মানে মার্সেল প্রুস্তের অনেক প্রসঙ্গ আসছে। মার্সেল প্রুস্তের ছোট গল্প কিছু বিচ্ছিন্নভাবে পড়া ছিল, কিন্তু তার যে ওই যে মানে ম্যাগনাম ওপাস যেটা, ওইটা সেভাবে পড়া ছিল না আমার। আমি মোটামুটি গত 1 বছর যাবতীয় আমি এটা পড়তেছি। ওই যে যেটা হারানোর সময়ের সন্ধানে। হ্যাঁ, মার্সেল প্রুস্তের অনেক লেখাজোখাই আমাদের এখানে আসলে নাই। আমি দেখছি যে ভবিষ্যতে খুব ভালো একটা কাজ হয়। কিন্তু এইটা না, এটা মানে আমার একজন বন্ধু, খুবই মানে ভালো বন্ধু, এবং আমার খুব প্রিয় কবিও সে, হাসনাত শোয়েব। আপনারা হয়তো চিনবেন তাকে। সে আমাকে একদিন বললোই যে ওইটা একটু যদি পারেন করেন না, আপনি তো যেহেতু নিজের বইটিগুলো করছেন না নানা কারণে। ওরা আসলে এটা আসলে এত বড় কাজ, এটা আমার দ্বারা আগে তো পড়তে হবে নিজের, হয়তো সময় লাগলেও একটা বড় কাজ যেটা নাই সেটা। আমার একটা ইচ্ছা আছে যে মানে মার্সেল প্রুস্তের কিছু কাজ নিয়ে আমার একটা নিজস্ব যে মানে উপলব্ধিটা, সেটা নিয়ে আমি একটা মানে কি বলা যেতে পারে, এটা মানে প্রবন্ধ বলা যাবে না, মানে এক ধরনের ভাব বিনিময়, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি একটা বিষয়টা আমি ভাবতেছি। যে এই যে লেখালেখি, এইটা আপনাকে মানে কিভাবে তাড়িত করে? অনেকে তো তাড়িত করে না জিনিসগুলো, কেন আপনাকে তাড়িত করে? আপনি কি কখনো মানে নিজেকে বোঝার চেষ্টা করেছেন বিষয়টা? না, এইটা আসলে মানে কোনো কিছু তো ঐশ্বরিক বলতে কিছু নাই আসলে। না, সে কারণেই আমি বলছি। আমার মনে হয় যে এটা হয় কি যে মানুষের বেড়ে ওঠাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোনো না কোনো ভাবে। যেমন এটা হয়তো সে নিজেও বুঝতে পারবে। যেমন আমার অনেক সময় লাগছে যে আমি যে কবিতা লিখবো, কবিতা লিখতে চাইবো, সেই জায়গাতে এঙ্গেজ হতে আমার 2008 সালে লেগে গেছে। বাট কিন্তু আমি যেটা বললাম যে আমার এই দাদা ছিলেন, কোনো একটা লাইব্রেরি ছিল, উনি আসলে ওই সময় মানে বেশ 3 থেকে 4টা ভাষায় খুব ভালো বলতে পারতেন। ওনার একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল, এখানে উনি মেঘনাদ বধ আবৃত্তি করে শোনাতেন। আমি তখন ছোটো, আমার প্রচণ্ড বিরক্ত লাগতো, কারণ বৃদ্ধ বয়সের কথা কারো ভালো লাগে না। আমরা হয়তো উই আর গেটিং ওল্ড যদিও, কিন্তু এই বিষয়টা তো বুঝতাম না। কিন্তু দিদি যখন মারা গেলেন, তারপরে তো একটু শূন্যতা তৈরি হয়েছে, দাদা এই করতো। এই বিষয়গুলো হয়তো কোনোভাবে অবচেতনে আমাদের ভিতরে কাজ করছে। আর আরেকটা বিষয় কি যে ওই যেটা বললাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে মামাটার কথা বললাম, ওর মাধ্যমে যেটা হয়েছে কি মানে ভিতরে মানে কোনো কিছুই নাই। 6-7-8 পড়ে তখন তো প্রেম টেমের কোনো ইস্যুই নাই, তাই না? 7-8 ওই সময়গুলোতে যেটা হয়েছে কি দেখা গেল যে আমাদের এই উনি আমাকে গালিব শোনাচ্ছেন, মির্জা গালিব শোনাচ্ছেন, জিগার মোরাদাবাদী সুর শোনাচ্ছেন, ফয়েজ সুর শোনাচ্ছেন, আহমেদ ফরাজ শোনাচ্ছেন। এগুলো করতে করতে আর এই যে মিউজিক্যালি আমি খুব ইনভলভ হয়ে গেলাম। তো মানে হুদাইকে আমি এক ধরনের প্যাথোস ভিতরে নিয়ে ঘুরলাম। এটা বোধহয় মানে কেমন হয়ে গেল। আচ্ছা, এটা কি রিলিফ হয় লেখালেখির মধ্য দিয়ে? না, লেখালেখির মধ্য দিয়ে আমার ওরকম হয় না, আমি আসলে খুব বেশি লিখিই নাই। এটা বললাম না, নানা কারণে আমার লেখা হয়ে ওঠে না। পড়াশোনা? হ্যাঁ, আমি পড়ি। অনেক ধন্যবাদ। অনেক সময় ধরে আমরা কথা বললাম। হয়তো দেখা যাবে যে কারো কাছে এই কথাগুলো মূল্যবান মনে হতে পারে, অথবা কারো ইন্টারেকশনের জায়গায় এরকমও মনে হতে পারে যে না, এইগুলো আমারই কথা। ওই জায়গায় ওইটা একটা বিষয় বলি, কোনো কথারই মূল্য নেই, আবার সব কথারই মূল্য আছে, আমরা সেভাবে বলি। হ্যাঁ, যেমন এই রুলাবার্তি এক জায়গাতে বলতেছিলেন, হয়তো এই নোটগুলোর
ভেতর থেকে কেউ খুঁজে পাবে মূল্যবান কিছু। আমি কোনো এক সময়। ওরকম জায়গাটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় আর কি। ব্যাপারটা ওরকমই আর কি। আসলে মূল্যবান কি কোনটা কখন মূল্যবান হয় হুম, সেটা তো টাইম সাপেক্ষ এবং মানে প্রেক্ষিত সাপেক্ষ, ওইটা আসলে বোঝা যায় না। বোঝা যায় না। তো থ্যাংক ইউ আপনাকেও। অনেক আমি অনেক আসলে অনেক ধন্যবাদ। এই কথাবার্তা খুবই কমই বলি, হুম। তো আপনি একটু না, ভালোই হলো, আমরা জোর করে হঠাৎ ফেললেন। করে বসে একটু হ্যাঁ, কথাবার্তা বলে নিলাম। হ্যাঁ, এটা ভালো হয়েছে। ভালো হলো। একটু আইস ব্রেকিং এর দরকার আছে, হ্যাঁ। কথাবার্তা বলতে হবে।